নানা ধরনের উড়ু চিঠি, টেলিফোনে হুমকি, ফেসবুকে হুমকি, তারা সবাই বিদেশে চলে গেছে। তার মানে যে মুক্ত চিন্তার লোক, মুক্ত বুদ্ধির লোকরা যে এইভাবে দেশত্যাগ করতে থাকে, তাও দেশ একসময় মেধাশূন্য হয়ে পড়বে। মোহাম্মদ জাফর ইকবালের প্রতি আক্রমণ আমাদের সকল মুক্তিযোদ্ধা, বিজ্ঞান মনস্কতা এবং সৎ শিক্ষাবিদের প্রতি আক্রমণ। আমরা সবাই আক্রান্ত বোধ করছি এবং আমরা আশা করছি সমাজের কাছে আমাদের আকাঙ্ক্ষা, মানুষের কাছে আমাদের আকাঙ্ক্ষা যে এই পরিস্থিতিটাকে আমাদের রুখে দাঁড়াতে হবে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা দেখেন তারাও দেখবেন এবং সরকার দেখবেন। কিন্তু আমার একমাত্র প্রার্থনা হচ্ছে প্রতিবাদী মানুষের কাছে, কনসার্ন যারা উদ্বিগ্ন মানুষ তাদের কাছে, আর কারো কাছে নয়। রমনার বটমূলে বোমা হামলা হলো, সেটারও হলো হলো, তারও কোনো শাস্তি হলো। এরপর প্রকাশ্যে হত্যা করা হলো, কুপিয়ে হত্যা করা হলো এবং সেখানে পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারপরেও আজকে 36 বার নাকি চেষ্টা করেও চার্জশিট ফাইনাল হয়নি। তারপর কয়েকজন ব্লগারকে হত্যা করা, দীপন হত্যা, এবং এই যে হত্যা এবং সেই দিনই দীপনদেরকে যেদিন হত্যা করা হয় সেই দিনই হামলা, এত কিছু হয়ে যাচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না। তার মানে আমরা একটা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে রয়েছি এবং বিচারহীনতার সর্বশেষ পরিণতি হচ্ছে মোহাম্মদ জাফর ইকবাল। জাফর ইকবাল বহুদিন ধরেই এক ধরনের সংকট, নিরাপত্তা সংকটে ভুগছিলেন এবং নিরাপত্তা সংকটটা কিছুটা শাহজালাল ইউনিভার্সিটি, কিছুটা শিক্ষা ব্যবস্থা এবং কিছুটা মৌলবাদের। আপনারা সবাই জানেন এবং দেখেছেন যে অতি সম্প্রতি প্রশ্ন ফাঁস নিয়ে তিনি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন এবং ইউনিভার্সিটির রেটিং নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নগুলো কারোরই কাছেই খুব যারা এই কাজগুলো করে তাদের জন্য সুখপ্রদ নয়। একটু আগে মান্নান হীরা বলেছেন যে লোকগুলো, যে 3 জন তার উপর হামলা করেছিল, তারা কেউই হয়তো কোনো শক্তিশালী দলের শক্তিশালী নেতা নয়। তারা খুবই সাধারণ ভাড়াটিয়া খুনি। তো ভাড়াটিয়া খুনিদেরকে অথবা খুব নিম্ন স্তরের ক্যাডারদেরকে নিয়োগ করা হয়েছে এইসব বড় বড় দেশের যে মেধা তাদেরকে হত্যা করার জন্য। এবং এই হত্যাকাণ্ডকে রুখতে গেলে যে রাজনৈতিক প্রতিরোধ করা প্রয়োজন, সেটা যদি না হয় তাহলে আমাদের এই বিচ্ছিন্ন সমাবেশ, কিছু মানববন্ধন করে কোনো লাভ হবে না। আমরা একসময় সরকারকে খুব নড়ে চড়ে বসতে দেখেছিলাম যখন এগুলো খুব ব্যাপক আকার ধারণ করেছিল এবং একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল যে কি কি করা হবে। সে পরিকল্পনার কিছুই হয়নি। এবং আমি সবসময় বলে থাকি, শিল্প সাহিত্যকে যথার্থ গুরুত্ব দিলে এসবের একটা সমাধান হতে পারে, শিক্ষা ব্যবস্থাকে একটা গুরুত্ব দিতে পারলে একটা সমাধান হতে পারে। কিন্তু পরিবর্তে আমরা দেখেছি দেশে গণতন্ত্র থাকা সত্ত্বেও আসলে মেরুদণ্ডহীন মানুষের সৃষ্টি হচ্ছে, প্রতিবাদহীন মানুষের সৃষ্টি হচ্ছে। যারা প্রতিবাদ করতে ভয় পায়, প্রতিবাদ করতে এগিয়ে আসে না। তো একটা দেশের মেরুদণ্ডকে ঠিক রাখতে হলে, একটা দেশের মেধাকে ঠিক রাখতে হলে তার পেছনে যে সামাজিক শক্তি প্রয়োজন, সেই সামাজিক শক্তি ক্রমাগতভাবে অনুপস্থিত হতে শুরু করেছে। এমনিতেই আমাদের সমাজটা ভেঙে গেছে, রাজনীতি সমাজকে ধ্বংস করে দিয়েছে। সেইখানে রাষ্ট্র আমরা তৈরি করতে পারিনি, একটি মানবিক রাষ্ট্র। তাহলে আমরা এখন কোথায় যাব? পুলিশের পাহারায় যে মানুষকে রক্ষা করা যায় না তার প্রমাণ কালকেই হয়ে গেছে, যে সেখানে পুলিশ উপস্থিত ছিল,
কিন্তু তারপরেও যতটুকু ব্যবস্থা নিয়েছে তার ছাত্র এবং ওখানে উপস্থিত লোকরা না থাকলে হয়তোবা যাকে ধরা গেছে তাকেও ধরা যেত না। কাজে আমরা মনে করি যে আজকে রাজনৈতিকভাবে বিষয়টির মোকাবেলা করা প্রয়োজন, এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গেলে আমাদের যে মানুষ দরকার, মেরুদণ্ডবান মেরুদণ্ড সহ যে মানুষ দরকার, যে মানুষ প্রতিবাদী হয়ে উঠবে, সেই মানুষকে কাজ করার সুযোগ দিতে হবে। সেই সুযোগগুলো ক্রমাগত ভাবে কমে আসছে, নানা ধরনের আইন বাধা বন্ধনের মাধ্যমে সেগুলো কমে আসছে। আজকে শিক্ষা ব্যবস্থায় যে ধস নেমেছে, এই শিক্ষা ব্যবস্থাকে যদি ঠিক করা না যায় তাহলে প্রতিবাদী মানুষের জন্ম হবে না।